দ্য ডিজিটাল এডুকারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এর আগের দিনে একাদশ শ্রেণী তোমাদের প্রথম যে অধ্যায় দর্শন শব্দের অর্থ, সেখান থেকে একটি এমসিকিউ ভিডিও কিন্তু আমি প্রোভাইড করেছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আজকে আরও একটি নিয়ে এসেছি, যেখানে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন, বিবৃতিমূলক, স্তম্ভমূলক, তারপরে তোমাদের আবার ডায়াগ্রাম টাইপ, এই বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার কথা। তো তোমরা সুন্দর করে ভিডিওটা দেখে নাও। ভিডিওটা দেখে অবশ্যই তোমরা উপকৃত হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ এই প্রশ্নগুলোই হচ্ছে এই অধ্যায়টার মোস্ট ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে তোমাদের মাত্র থাকবে 3টি নাম্বার, সেখানে আমি দিয়েছি 50খানা প্রশ্ন। তো কোনো অসুবিধা নেই, এই প্রশ্নগুলোই তোমাদের কিন্তু হতে চলেছে। ঠিক আছে, চলো দেখতে থাকো, শুরু করছি। আর অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবে না তোমরা। তোমাদের সাথে সাথে যেন তোমাদের বন্ধুবান্ধবরাও কিন্তু উপকৃত হয়, সেই দিকটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তাহলে অবশ্যই তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুবান্ধবদেরও কিন্তু ফলাফল ভালো হতে চলেছে। দেখো, আজকের প্রথম প্রশ্ন আমি এর আগের দিনে কিন্তু আলোচনা করে দিয়েছিলাম যে ভারতীয় দর্শনের মৌলিক কিছু ধারণা রয়েছে, যে ধারণাগুলোর মধ্যে পুরুষার্থ একটা ধারণা। সেই পুরুষার্থ ভারতীয় দর্শনে পুরুষার্থ, পরম পুরুষার্থ কোনটাকে বলা হয়? ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ, এই যে 4টা পুরুষার্থ রয়েছে, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই 4টাই কিন্তু পুরুষার্থ। সেই 4টা পুরুষার্থের মধ্যে মোক্ষ, মুক্তি পাওয়াটাকেই হচ্ছে পরম পুরুষার্থ মনে করা হয়েছে। ভারতীয় দর্শন কিন্তু এই লক্ষ্যেই কিন্তু চেষ্টা করেছে যে যেন মুক্তি পাওয়া যেতে পারে। ঠিক আছে, তবে শ্রেষ্ঠ পুরুষার্থ, পরম পুরুষার্থ যেহেতু সেটা, এবার শ্রেষ্ঠ পুরুষার্থ কিন্তু সেটা একই প্রশ্ন, একই ধরনের প্রশ্ন, শুধু একটু আলাদা। ঠিক আছে, তারপর হচ্ছে ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনটি? দেখো, এখানে ওপরের প্রশ্নগুলো যদি আমি ভালো করে বুঝি, তাহলে কিন্তু বুঝবো যে এখানকার মধ্যে কোনটা পুরুষার্থ নয়। কারণ এই যে অপশনগুলোতে 4টাই কিন্তু পুরুষার্থ দেওয়া আছে, আর আমরা জানি ভারতীয় দর্শনে পুরুষার্থ কয়টি? 4টি পুরুষার্থ। কয়টি? 4টি। তাহলে এখানে দেখো, ধর্ম, অর্থ, এখানে কিন্তু আত্মা রয়েছে, আত্মা কিন্তু পুরুষার্থের মধ্যে নয়। তাহলে সেটাই বলেছে, প্রশ্নটাকে ভালো করে পড়বে। ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনটি? কোনটাকে নয় বলেছে? তাহলে সেটাই কিন্তু আমাদের আত্মা। এবার দেখো, স্তম্ভ মেলাও। এখানে কিন্তু সুন্দর একটা প্রশ্ন রয়েছে, স্তম্ভ মেলাও। এটা একটু আমি উপরে তুলছি। দেখো, স্তম্ভ, এই স্তম্ভের সাথে ওই স্তম্ভ কিন্তু মেলাতে হবে। আর তার সাথে সাথে সংকেতগুলো যদি দেখো, ঘরগুলো যদি দেখো, এখানে আমাকে কি করে মেলাতে হবে, এই জিনিসটা অনেক ছাত্রছাত্রীরাই ভুল করছো। আমাদের অফলাইন যারা ছাত্রছাত্রী তারাও বুঝতে ভুল করছো। তো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, সেই জিনিসটা ভালো করে মাথায় রাখো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। পরীক্ষায় এই যে নাম্বারটা এখানে ABC যাই থাকুক না কেন, এটা কিন্তু তোমার অপশান, এটাই কিন্তু ওএমআর শিটে তোমাদের কিন্তু সেই জায়গাটাই কিন্তু গোল করতে হবে। ঠিক আছে, তাহলে এবারে ভালো করে বোঝো যে আমার এর সাথে কোন, এই যে তালিকা 2 বা স্তম্ভ 2 যেটা রয়েছে, সেদিকের কোনটা হবে সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো, দর্শনের সংকীর্ণ অর্থ, দর্শনের সংকীর্ণ অর্থ আমরা জানি দেখা। তাহলে এর সাথে 1 কোনটা আছে সেটা দেখো, এর সাথে 1, এই দেখো এ দেখে সোজা নিচের দিকে নামবো, তাহলে 1 এটাতেও রয়েছে, এটাতেও রয়েছে, গেল। তারপরে দেখো, তারপরে যদি দেখি আমরা, তারপরে রয়েছে বি নাম্বার, দর্শনের ব্যাপক অর্থ। দর্শনের ব্যাপক অর্থ কি? আমরা জানি পরম সত্যকে জানা। তাহলে বির সাথে কি? 2। তাহলে বীর ঘরে যাও, 2 কোথায় আছে? দেখো এইটাতে রয়েছে। তাহলে কিন্তু আমার এটার সাথে এটা মিলে গেল। ঠিক আছে, আবার বির সাথে 2 কিন্তু এটা রয়েছে, কিন্তু এটা হবে না, কারণ আমাদের কিন্তু A1 হবে। এ কি হবে? 1 হবে। তাহলে এ কিন্তু আমাদের 1 যেহেতু হচ্ছে, A1 দুটো রয়েছে, একটা হচ্ছে এই যে খ নাম্বারে রয়েছে, আরেকটা রয়েছে কি গ নাম্বারে রয়েছে। তাহলে খ নাম্বার বা গ নাম্বারের মধ্যে আমাদের উত্তর হওয়ার চান্সটা অনেকটাই বেশি। এবার তারপরে দেখলাম বি নাম্বারটা। বি নাম্বারটা যখন দেখছি, তখন দেখছি বি নাম্বার হচ্ছে দর্শনের ব্যাপক অর্থ, তখন সেটা হচ্ছে পরম সত্য, B2 আসছে। এবার B2 কিন্তু এখানে কিন্তু এই গ নাম্বারে কিন্তু B2 নেই, B3 আছে। তাহলে এটা কখনোই হবে না, এটা কিন্তু আমাদের গ নাম্বারটা কিন্তু উত্তর হওয়ার চান্স একবারই আরও কমে গেল। তাহলে এখন আমাদের খ নাম্বারটাই দেখবো বাকিগুলো মিলছে কিনা। তাহলে সি, বেদের মুখ্য অর্থ, বেদের মুখ্য অর্থ কিন্তু প্রজ্ঞা। বেদের মুখ্য অর্থ কি? প্রজ্ঞা। তাহলে আমাদের কি হলো? এবার দেখো C3 দেখো মিলে গেছে। তাহলে এই খ নাম্বারটাই কিন্তু আমাদের উত্তর হওয়া 99% কিন্তু চান্স। তারপর তো বেদের গৌণ অর্থ, বেদের গৌণ অর্থ জ্ঞান। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের খ নাম্বারটা কিন্তু মিলে গেল। তাহলে খ নাম্বারটাই কিন্তু এখানে উত্তর। তোমাদের ধরো ওএমআর শিটে A রয়েছে, B রয়েছে, C রয়েছে, D রয়েছে, তুমি কিন্তু সেখানে B নাম্বারটাকে উত্তর করবে। ঠিক আছে, ব্যাস এই হলো কিন্তু স্তম্ভ মেলাও, এই সুন্দরভাবে মেলাতে হবে। চলো আরও দেখে নিই। দেখো, এবারে দেখো, আমি এই যে মৌলিক ধারণাগুলোর মধ্যে তোমাদেরকে বলেছিলাম যে প্রমাণ, প্রমেয়, প্রমাতা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান। ঠিক আছে, এই মৌলিক উপাদানগুলোর প্রত্যেকটার অর্থ কিন্তু এর আগের দিনের ভিডিও কিন্তু আমি সুন্দর করে বলেছি। তো এখানে আবার বলছি, প্রমা মানে যথার্থ জ্ঞান,
প্রমা মানে যথার্থ জ্ঞান, প্রমাণ মানে যার মাধ্যমে ওই যথার্থ জ্ঞান পাওয়া যাচ্ছে, মানে প্রমা লাভের প্রণালী, প্রমেয় মানে ওই যথার্থ জ্ঞানের বিষয়, আর প্রমাতা হচ্ছে যে জ্ঞানটাকে গ্রহণ করছে বা জ্ঞানের যে কর্তা তাকে বলা হয় প্রমাতা। তাহলে সুন্দর করে আমি এখন মেলাবো। তাহলে প্রথমে এ প্রমা যথার্থ জ্ঞান কোথায় আছে, A3, ঠিক আছে। তাহলে দেখো A3 কোনটা কোনটা রয়েছে, A3 দেখো A3 একটাই রয়েছে, এটাই উত্তর হবে, একদম গ্যারান্টি, তোমার আর দেখার কোনো প্রয়োজন নেই। তবু তুমি মিলিয়ে নাও। প্রমাণ, প্রমাণ হচ্ছে জ্ঞান লাভের প্রণালী, দেখো এই দেখো B2, দেখো তো B2 রয়েছে কিনা, ব্যাস B2 মিলে গেছে। তারপরে দেখো সি, এবারে প্রমেয়, প্রমেয় মানে বিষয়, দেখো C1, C1 মিলছে কিনা, দেখো C1 মিলে গেছে। তারপরে দেখো প্রমাতা, প্রমাতা জ্ঞান লাভের যে জ্ঞানের যে কর্তা তাকে বলে প্রমাতা, তাহলে দেখো D4 মিলে গেল, D4 দেখো মিলে গেছে। তাহলে ক নাম্বারটা বা এ নাম্বারটা হবে উত্তর। ওখানে ওই মাস সেটা তোমরা কিন্তু সেটাই কিন্তু গোল করে দেবে, ঠিক আছে। দেখো তারপরে ছক দেখো, তারপরে এটা একটু উপরে তুলে নেই, দেখো এবারেও দেখো কি রয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, পুরুষার্থ কয়টি, 4টি পুরুষার্থ, 4টা পুরুষার্থ। অর্থগুলো খুব সুন্দরভাবে জেনে রাখা উচিত, কারণ এগুলো স্তম্ভ আকারে তোমাদের কিন্তু আসতে পারে, ঠিক আছে। তাহলে ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ একটু প্রত্যেকটার মানে যদি আমি জানি, তো প্রথমেই জানবো ধর্ম, ধর্ম মানে কি বলতো, শাস্ত্রসম্মত আচরণ করা, শাস্ত্রের নিয়মে কিছু নিয়মের ভিত্তিতে কি করা, আচরণ করা। তাহলে ধর্ম দেখো A4, দেখো A4 কোনটা রয়েছে, দুটো রয়েছে, A4, তাহলে গ আর গ এর মধ্যে কিন্তু উত্তর হবে। অর্থ, অর্থ হচ্ছে কি করে, এই যে আমাদের সমস্ত কিছু ধর্মটাকে পালন করার জন্য বা জীবনযাত্রা নির্বাহ করার জন্য আমাদের কি অর্থের দরকার রয়েছে, তার মানে এটা একটা উপায়। তাহলে কি, ইষ্ট সাধনের উপায়, কি সাধনের উপায়, ইষ্ট। B1 দেখো কোথায় আছে, এই যে B1, দুটোতেই B1 আছে, দেখো এখনো বলতে পারছি না কোনটা আমাদের উত্তর হবে, তাহলে ভালো করে কিন্তু দেখতে হবে। তারপরে কাম, কাম হচ্ছে আকাঙ্ক্ষা, কাম হচ্ছে কি বলতো, আকাঙ্ক্ষা, কামনা বাসনা এই সমস্ত কিছু, তাহলে জাগতিক বস্তুর প্রতি আকাঙ্ক্ষাই হচ্ছে কাম, ঠিক আছে। তাহলে C2 দেখো তো, C2 এটা হচ্ছে C2, এটা কিন্তু C3, তাহলে এটা কখনোই হবে না, আমাদের ক নাম্বার উত্তর হবে না, উত্তর হবে গ নাম্বার। পরে মোক্ষ, মোক্ষ হচ্ছে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি, যখন দুঃখ থেকে মুক্তি পাবে সেটাই কিন্তু দুঃখের আত্যন্তিক নিবৃত্তি। তাহলে ডি হবে 3, দেখো D3 হয়েছে, তাহলে এটাই কিন্তু আমাদের সি নাম্বারটা বা গ নাম্বারটাই কিন্তু উত্তর হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু সুন্দর করে মিলিয়ে তোমার দুটো মিলে গেল, তুমি তাড়াহুড়ো করে দিয়ে দিলে কখনোই না, পিছনেগুলো তো উলটপালট থাকতে পারে, তখন কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তাই শুরু থেকে সুন্দর করে একদম শেষ পর্যন্ত কিন্তু ভালো করে দেখবে। এরপরে তোমাদের যে প্রশ্ন থাকবে, বিবৃতি থাকবে, কিন্তু সেটাকে সত্য মিথ্যা তোমাদের যাচাই করে বসাতে হবে। দেখো এখানেও কিন্তু তোমাদের সংকেত রয়েছে, আর সুন্দর করে এইদিকে কিন্তু 4টা লাইন দেওয়া রয়েছে। তো এই প্রত্যেকটা জিনিস, এই বিবৃতিমূলক প্রশ্নগুলোকে সঠিকভাবে অ্যাটেন্ড করার জন্য তোমাদের কিন্তু বিষয়ের কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার থাকা উচিত, ঠিক আছে। প্রথম, ভারতীয় দর্শনে পুরুষার্থ হলো যা মানব জীবনের লক্ষ্য, অবশ্যই এটা কিন্তু একদম সত্য কথা যে পুরুষার্থ হচ্ছে মানব জীবনের একটা লক্ষ্য, তাহলে এটা অবশ্যই সত্য। তারপরে বলছে ভারতীয় দর্শনে ধর্ম বলতে বোঝানো হয়েছে ঈশ্বরের আরাধনা, একদমই ভুল। ধর্ম বলতে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে শাস্ত্রসম্মত আচরণ বিধিকে। তারপরে ভারতীয় দর্শনে মোক্ষ হলো গৌণ পুরুষার্থ, একদমই ভুল। আমরা কিছুক্ষণ আগে জেনে আসলাম মুখ্য পুরুষার্থ বা শ্রেষ্ঠ পুরুষার্থ হচ্ছে কিন্তু কি আমাদের মোক্ষ। তারপর হচ্ছে পুরুষার্থের সংখ্যা 5টি, আমরা কিছুক্ষণ আগে জেনে আসলাম পুরুষার্থের সংখ্যা কয়টি, 4টি। তাহলে আমরা দেখলাম এটাও ফলস, এটাও ফলস, এটাও ফলস, এটা শুধু ট্রু। তাহলে দেখো কোনটাতে, কোন নাম্বারটাতে TFFF রয়েছে, দেখো ভালো করে, এ নাম্বারটা টি, দেখো এ নাম্বারটা টি, এটাও এ নাম্বার টি আছে, এই দুটোর মধ্যেই হবে। তারপর দেখো বি নাম্বারটা এফ, এটাও বি নাম্বার এফ, এটাও বি নাম্বার এফ। তারপরে সি নাম্বারটা, এটাও এফ, সি নাম্বারটা এফ কোথায় আছে, দেখো এটা টি আছে, এটা হবে না কখনো, তাহলে এটাও এফ। তবে ডি নাম্বারটা দেখো এফ রয়েছে কিনা, ডি নাম্বারটাও এফ, তার মানে আমাদের উত্তর হবে এ নাম্বারটা, ঠিক আছে। এই নাম্বারটা কিন্তু আমাদের উত্তর হবে। দেখো এটাই আমাদের কিন্তু এইভাবে ভেবে বুঝে কিন্তু আমাদের উত্তর করতে হবে। তাহলে আমাদের যদি জানা না থাকে পুরুষার্থ কয়টি, কোনটা শ্রেষ্ঠ ধর্ম কি, এই সমস্ত যদি জানা না থাকে তাহলে কিন্তু আমরা সঠিক অ্যাটেন্ড করতে পারবো না। তাহলে তার জন্য কিন্তু আমাদের অবশ্যই কনসেপ্ট ক্লিয়ারেন্স কিন্তু খুব জরুরি। দেখো পরের প্রশ্ন, সংস্কৃত দৃশ ধাতু থেকে দর্শন শব্দটি এসেছে, ঠিক আছে, এটা আমরা জানি দৃশ ধাতু থেকেই এসেছে, তাহলে এটা ট্রু। তবে সাধারণ অর্থে দর্শন হলো পরম সত্যকে যথার্থভাবে অনুভব করা। সাধারণ অর্থে দর্শন শব্দের অর্থ দেখা, কিন্তু এটা আমরা জেনে এসেছি, আমার ভিডিও দেখলেও তোমরা বুঝতে পারবে। সাধারণ অর্থে দর্শন শব্দের অর্থ কি, দেখা, তাহলে কখনোই এটা সত্য হতে পারবে না, তাহলে এটা সত্য, এটা কি হয়েছিল, এফ আসলো। তারপরে হচ্ছে প্রকৃত অর্থে দর্শন হলো প্রত্যক্ষ করা, একদমই ভুল। প্রকৃত অর্থে দর্শন শব্দের অর্থ কিন্তু প্রত্যক্ষ করা নয়, পরম সত্যকে সাক্ষাৎভাবে দেখা, মানে উল্টোপাল্টা করে দেওয়া আছে, এটা কিন্তু এফ। তারপর বলছে ভারতীয় দর্শন ও হিন্দু দর্শন সমর্থক নয়, এটা কিন্তু টি। অবশ্যই ভারতীয় দর্শন ও হিন্দু দর্শন কিন্তু সমর্থক কখনোই হতে পারে না, ঠিক আছে।
তাহলে দেখি এবারে আমাদের কি এসেছে, প্রথমটা টি, তারপরে দুটো এফ, তারপরে এটা টি। তাহলে প্রথমটা টি আছে, কোনটাতে টি আছে, ক নাম্বারে টি আছে, এটাতেও টি আছে। তারপরে দ্বিতীয়টা এফ কোথায় আছে, এটাতে এফ আছে, এটাতে তো হবে না। তাহলে পরেরটাও এফ রয়েছে, দেখো পরেরটা এটা এফ রয়েছে, তারপর এটা টি রয়েছে। তাহলে গ নাম্বার বা সি নাম্বারটাই কিন্তু আমাদের উত্তর হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম। এবারে পরেরটাতে চলে যাই। এইভাবে কিন্তু কনসেপ্ট কিন্তু তোমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই তোমরা পারবে, অবশ্যই আমার বিশ্বাস তোমরা কিন্তু সঠিক অ্যাটেন্ড করে আসবে। ঠিক আছে, দেখো তারপরে এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে, এটার উত্তর আমরা জানি, কিছুক্ষণ আগেই করলাম। কিছু ভারতীয় দেশের পুরুষার্থ হলো যা মানবজনের লক্ষ্য, এটা টি এফ, এটা এই নাম্বারটা উত্তর হবে। এটা ডাবল টাইপিং হয়েছে, কোনো অসুবিধা নেই, দেখে নাও। তারপরে পরের প্রশ্নটাও একই রকম বিবৃতিমূলক, যে এখানেও আমরা সত্য মিথ্যা বের করব। বলছে ঘটকে ঘট রূপে জানা হলো প্রমা অপ্রমা। ভালো করে, প্রমা কি, যে জিনিসটা যে ধর্মবিশিষ্ট সেটাকে সেই ধর্মবিশিষ্ট জানাই হচ্ছে প্রমা। মানে আমার যে জিনিসটার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই জিনিসটাকে সেই বৈশিষ্ট্য রূপেই আমি জানবো, সেটাই হচ্ছে কিন্তু প্রমা। তাহলে এখানে কি বলেছে, ঘটকে ঘট রূপে জানাটা কখনোই অপ্রমা হতে পারে না, সেটা কি হবে, প্রমা হবে। দড়িকে সাপ রূপে জানা, এটা প্রমা। তাহলে এটাও এফ, এটাও এফ। দড়িকে সাপ রূপে, দড়িকে আমি অন্য একটা বস্তু রূপে জানছি, সেটা কি হচ্ছে, ভুল, আমার একটা ভুল জ্ঞান হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রমা। এটা হতো প্রমা, এটা হচ্ছে অপ্রমা হতো, তাহলে টি হতো। তা বলছে টেবিলের উপর কলমটি আছে, টেবিলের উপর কলমটি আছে, এই জ্ঞান সরা যার হয় তিনি কে, তিনি হলেন প্রমেয়। ভুল কথা। টেবিলের উপর কলমটি আছে, যার জ্ঞানটা হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে জানলাম, তাকে কি বলা হয়, প্রমাতা বলা হয়। তাকে কি বলা হয়, প্রমাতা। তাহলে এটা কি দাঁড়ালো, এফ দাঁড়ালো, এটাও কিন্তু ভুল। টেবিলের উপর কলমটি আছে, চক্ষু দিয়ে এই জ্ঞান হলে, এক্ষেত্রে চক্ষু হলো প্রমাতা। তাহলে দেখো আগে তিনটাই এফ কোথায় রয়েছে, দেখো, হ্যাঁ তিনটাই দেখো পরপর এফ, এই এফ 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 এফ, এখানে কিন্তু এটা, কারণ টেবিলের উপর কলমটি আছে, এটা কে করছে, জ্ঞানটা কার হচ্ছে, আমার হচ্ছে, চক্ষুর হচ্ছে কি, চক্ষু কিন্তু আমি প্রত্যক্ষ করছি, কিন্তু জ্ঞানটা হচ্ছে কার, প্রমাতার হচ্ছে, তাহলে এটাও এফ। তাহলে দেখো চারটাই কিন্তু এখানে ভুল, চারটাই কি রয়েছে এখানে ভুল। প্রমেয় কি, প্রমেয় হচ্ছে জ্ঞানের বিষয়, প্রমেয় হলো জ্ঞানের বিষয়, প্রমা হচ্ছে যথার্থ জ্ঞান, অপ্রমা হচ্ছে অযথার্থ জ্ঞান, আর প্রমাতা হচ্ছে যে জ্ঞানটাকে গ্রহণ করে। মনে থাকবে কথাটা, একদম সুন্দরভাবে এভাবে বুঝে বুঝে কিন্তু করতে হবে, তাড়াহুড়ো করে কিন্তু অ্যাটেন্ড করা যাবে না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এবারে কিন্তু প্রশ্নগুলো একটু অন্যরকম, এখানে একটা বিবৃতি হচ্ছে অ্যাসারশন, একটা হচ্ছে রিজন মানে কারণ। এবারে আমরা বুঝবো যে কারণ কি না। বলেছে দর্শন বলতে বোঝায় সত্য দর্শন, দর্শন বলতে বোঝায় কাকে বোঝায়, সত্য দর্শন। পরম সত্যকে দেখা বা যথার্থভাবে উপলব্ধি করাই হলো দর্শনের প্রকৃত অর্থ। অবশ্যই পরম সত্যকে দেখতে বা জানার জন্যই কিন্তু উপলব্ধি করাই হচ্ছে দর্শনের প্রকৃত অর্থ। তাহলে সত্য দর্শন, সত্য বলতে এখানে কিন্তু পরম সত্যের কথা বলা হয়েছে। তাহলে এটা কি বলবো, এখানে অপশনগুলো রয়েছে, দেখো ক নাম্বার বা এ নাম্বার অপশন, ক খ গ আমি দিয়েছি, কিন্তু তোমরা এ বি সি ডি করে ধরে রাখতে পারো। কি বলছে, এ এবং আর, মানে প্রথম বিবৃতি এবং দ্বিতীয় বিবৃতি উভয়ই সত্য, এবং আর এর সঠিক ব্যাখ্যা একদমই ঠিক, এটাই কিন্তু তোমাদের উত্তর হতে চলেছে। এ সত্য, বি আর মিথ্যা, এটা কখনোই কিন্তু হবে না। উভয় সত্য কিন্তু ব্যাখ্যা ভুল, এটা নয়, একদম সঠিক ব্যাখ্যা, কারণ পরম সত্যকে জানাই হচ্ছে দর্শনের প্রকৃত অর্থ। দর্শন বলতে এই জন্যই সত্য দর্শনকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো ভারতীয় দর্শন নির্বিচারবাদী নয়, বিচারবাদী। একদমই ঠিক, আমরা জেনে এসেছি কি কারণ, কারণ একটাই ছিল যে তারা স্বাধীন যুক্তি এবং স্বাধীন চিন্তার স্থান ছিল, এই জন্য কিন্তু তাদেরকে বিচারবাদী বলা হতো। তারপরে দেখো কারণ হিসেবে কি বলেছে, ভারতীয় দর্শনের স্বাধীন চিন্তা ও যুক্তির স্থান নেই। একদমই ভুল কথা, আমি এখনই উত্তরটা বললাম যে ভারতীয় দর্শনকে বিচারবাদী বলা হয়েছে, তার কারণ একটাই যে স্বাধীন চিন্তা এবং যুক্তির স্থান রয়েছে ভারতীয় দর্শনে, যার জন্য কিন্তু তাদেরকে বিচারবাদী বলা হয়। তাহলে এখানে যদি ধরি এটা হচ্ছে সত্য, এটা সত্য, কিন্তু এটা কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। তাহলে কি হবে, দেখো ক নম্বর অপশন রয়েছে এ উভয়ই সত্য এবং আর এ সঠিক ব্যাখ্যা একদমই নয়। এ এবং আর উভয়ই সত্য, একদমই সত্য নয়। তাহলে এ সত্য কিন্তু বি মিথ্যা, তাহলে গ নাম্বারটা কিন্তু উত্তর হবে। এই জন্য ভেবে চিন্তে কিন্তু তোমাদের সঠিক ব্যাখ্যাটা জেনে, সঠিক উত্তরটা জেনে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। চলো দেখো পরেরটা কি বলেছে, এটাও একই ধরনের প্রশ্ন বিবৃতির। ভারতীয় দর্শনকে মোক্ষ শাস্ত্র বলা হয়, একদম ঠিক, আমরা জানি, এটা পড়ে এসেছি, কারণ ভারতীয় দর্শনের পরম লক্ষ্য হলো মোক্ষ, একে মোক্ষ শাস্ত্র বলা হয়। মোক্ষের পথ নির্দেশ করা ভারতীয় দর্শনের প্রধান লক্ষ্য, একদমই ঠিক, তাহলে দুটোই ঠিক। তাহলে ভারতীয় দর্শন কি করে, মোক্ষের পথকে নির্দেশ করে, কি করে মোক্ষ লাভ করা যেতে পারে, সেটা কিন্তু তাদের প্রধান একটা লক্ষ্য। এই জন্য ভারতীয় দর্শনকে কি বলা হয়, মোক্ষ শাস্ত্রও বলা হয়। তাহলে কি বলবো, এটা সঠিক ব্যাখ্যা, তাহলে উভয়ই সত্য এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। আর এ মানে অ্যাসারশন বিবৃতি, আর হচ্ছে রিজন মানে কারণ। ঠিক আছে, পরে দেখো অনেকে মনে করেন ভারতীয় দর্শন হলো হিন্দু দর্শন, ভারতীয় দর্শন কি হিন্দু দর্শন, একদমই ঠিক।
কি বলছে, হিন্দু বলতে বোঝায় যারা ভারতবর্ষে বসবাস করে তাকে হিন্দু বলতে বোঝানো হয়েছে। এখানে হিন্দু দর্শন, হিন্দু বলতে যে ভারত ভূখণ্ডে অবস্থিত প্রত্যেকটা মানুষই যদি সেই জায়গায় অধিবাসীদের বোঝানো হয় তাহলে কিন্তু হিন্দু দর্শন বলা যেতে পারে ভারতীয় দর্শনকে। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে এখানে অনেকেই বলে এটা কিন্তু সত্য, কিন্তু হিন্দু বলতে বোঝায় যারা ভারতবর্ষে বসবাস করে, এটা কিন্তু ভুল কথা, এটা কখনোই ব্যাখ্যা হবে না। তাহলে এটা কি যাচ্ছে, এটা সত্য, এটা মিথ্যা দাঁড়াচ্ছে। তাহলে এ নাম্বার সত্য, গ নাম্বার উত্তর হবে এটা কিন্তু আর কিন্তু মিথ্যা। ঠিক আছে, ভালো করে এটা বইয়ের মধ্যে দেখে নেবে, যদি কোনো অসুবিধা হয় তোমরা আবার জানাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এবারে ভারতীয় দর্শন হলো সত্যের উপলব্ধি দর্শন। একদম ঠিক, সত্যের উপলব্ধি, সত্যের সাক্ষাৎ উপলব্ধির কথা বারবার ভারতীয় দর্শনে বলা হয়েছে। তাহলে এটা সত্য, ভারতীয় দর্শন হলো সত্যের সাক্ষাৎ উপলব্ধি, এটা একদমই সত্য। তারপরে ভারতীয় দর্শনে পরম পুরুষার্থে পৌঁছানো যায় নিজেকে ও সত্যকে জানার মধ্য দিয়ে। অবশ্যই কি বলেছে, ভারতীয় দর্শনে পরম পুরুষার্থে কি মোক্ষ, সেখানে পৌঁছানো যায় নিজেকে ও সত্যকে জানার মধ্য দিয়ে। সত্যকে এবং নিজেকে জানার মাধ্যমে কিন্তু আমরা কিসে উপনীত হতে পারি, পরম পুরুষার্থটা কি, মোক্ষ। পরম পুরুষার্থটা কি বলতো, মোক্ষ। তাহলে এখানে কি অপশনগুলো রয়েছে, ক বিবৃতি বি এবং বিবৃতি এ এর বিরোধী, মানে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে, সম্পর্কটাকে নির্ণয় করা যায় কি না। ঠিক আছে, তারপর বলছে বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। তারপর বলছে বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি হলো মিথ্যা। তারপর হচ্ছে বিবৃতি এ এবং বিবৃতি বি একে অন্যের উপর নির্ভরশীল নয়। এখানে কোনটা হবে উত্তর বলো তো। এখানে আবার পড়ে নি পয়েন্টগুলো। বলছে ভারতীয় দর্শন হলো সত্য উপলব্ধি দর্শন, একদম ঠিক। তারপর হচ্ছে ভারতীয় দর্শনে পরম পুরুষার্থে পৌঁছানোর জন্য নিজেকে ও সত্যকে জানার মধ্য দিয়ে আমরা পৌঁছতে পারি পরম পুরুষার্থে, একদমই ঠিক, দুটোই ঠিক। তাহলে কি হবে, এটা তো বিরোধী কখনোই হবে না। কখনো কি বিরোধী হবে, কখনোই বিরোধী হবে না। তা বলছে এটা সত্য, এটা বিবৃতি মিথ্যা, এটা কখনোই হবে না। তারপরে একে অপরের উপর কি বলেছে, বিবৃতি এ বিবৃতি বি একে অন্যের উপর নির্ভরশীল নয়, একদমই নয়। তাহলে এটা কত নাম্বার হবে, খ নাম্বারটা কিন্তু উত্তর হবে। কোন নাম্বারটা উত্তর হবে, খ নাম্বারটা। বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। মনে থাকবে কথাটা। এভাবে কিন্তু আমরা সত্যের উপলব্ধির মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, মোক্ষে পৌঁছাতে পারি। ঠিক আছে, গেল। পরবর্তী দেখো, পরের প্রশ্ন আমি একটু উপরে তুলে নিচ্ছি। ভারতীয় দর্শন হলো তাত্ত্বিক ও ব্যবহারিক, একদম ঠিক। ভারতীয় দর্শনে শুধুমাত্র তত্ত্ব আলোচনা চলে না, তার সঙ্গে সেটা ব্যবহারিক জীবনে, আমাদের জীবনে কিন্তু কী করি, সেটাকে প্রয়োগ করার চেষ্টা করি। কী করে প্রয়োগ করি, চর্চা ও চর্যা, এটা সমন্বয়ে কিন্তু আমরা ভারতীয় দর্শনে পাই, পাশ্চাত্য দর্শনে কিন্তু আমরা পাই না। ভারতীয় দর্শনে শুধুমাত্র চর্চার উপর গুরুত্ব দেওয়া হয়, একদমই ভুল কথা। ঠিক আছে, এটা কিন্তু সত্য, এটা কিন্তু মিথ্যা। আমি কিছুক্ষণ আগে মুখ দিয়ে তোমাদেরকে বললাম যে ভারতীয় দর্শনে কি চর্চার সাথে কিন্তু চর্চা ও চর্যার সমন্বয় সাধিত হয়েছে। কি সাধিত হয়েছে, সমন্বয়। এটা কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে। তাহলে কি দেখো, পরস্পর বিরোধী কখনোই বলা যাবে না। তারপর বলছে হলো বিবৃতি এর কারণ, না একদমই বলা যাবে না। তাহলে বিবৃতি এ হলো সত্য কিন্তু বি হলো মিথ্যা, একদম গ নাম্বারটা হবে উত্তর। তাহলে একটা বিবৃতি সত্য, একটা বিবৃতি কি আছে, মিথ্যা রয়েছে, একদম হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, বলছে বেদ হলো ভারতীয় দর্শনের মূল ভিত্তি, একদম ঠিক, সত্য। বেদের মুখ্য অর্থ হলো অতীন্দ্রিয় জ্ঞান। বেদের মুখ্য অর্থ কি হলো, অতীন্দ্রিয় জ্ঞান। তাহলে বেদ হলো ভারতীয় দর্শনের মূল ভিত্তি, এটা একদম সত্য। তার সাথে যে কি বলেছে, বেদের মুখ্য অর্থ হলো অতীন্দ্রিয় জ্ঞান। এটা কিন্তু একে অপরের কোনো একদম আলাদা দুটো বিষয়। কারণ এখানে ভারতীয় দর্শনের কথা বলা হয়েছে, যেটা ভারতীয় দর্শন বেদের উপর দাঁড়িয়েছে। এবার বেদের মুখ্য অর্থ কি, সেটা কিন্তু একদম আলাদা বিষয়। তাহলে এখানে এটার উত্তর কী হবে, বিরোধী কখনোই হবে না। বিবৃত কারণ একদমই নয়। বিবৃতি হলো সত্য কিন্তু বিবৃতি হলো মিথ্যা, এটা বলা যাবে না। তাহলে বিবৃতি হলো কি, এটা বিবৃতি এ এবং বিবৃতি এ একে অপরের উপর নির্ভরশীল নয়। এখানে কিন্তু দুটো বিবৃতি কারোর উপর কে নির্ভরশীল নয়। ঠিক আছে, তারপরে পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন কী হয়েছে, ভারতীয় দর্শন অধ্যাত্মবাদী, একদম ঠিক। ভারতীয় দর্শন অধ্যাত্মবাদী। ভারতীয় দর্শন আমরা দেখেছি যে 6টি আস্তিক দর্শন এবং 2টি নাস্তিক দর্শন, এরা কিন্তু অধ্যাত্মবাদী হওয়ার কারণ কি বলতো, অধ্যাত্মবাদী হওয়ার কারণ ঈশ্বর, আত্মা, তারপরে পাপ পুণ্য, কর্মবাদ, জন্মান্তরবাদ, এই সমস্ত কিছুকে মানার জন্যই তাদেরকে অধ্যাত্মবাদী বলা হয়। আর একটি দর্শন সম্প্রদায় রয়েছে চার্বাক দর্শন, যে কি জড়বাদী, কিন্তু অধ্যাত্মবাদের চরম বিরোধী মতবাদ। ঠিক আছে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অধ্যাত্মবাদী হওয়ার কারণটা আমরা জানলাম। এবারে বলেছে বিবৃতি ভারতীয় দর্শনে কর্মবাদ ও জন্মবাদ স্বীকৃত, একদম ঠিক। এই যে ভারতীয় দর্শনকে অধ্যাত্মবাদী বলা হয় তার কারণ তারা কর্মবাদ এবং জন্মবাদকে কী বলে, স্বীকার করে। তাহলে এটা কী হবে, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। ঠিক আছে, মনে থাকবে, একদম সহজ। এভাবে কিন্তু তোমাদের কিন্তু বুঝে অ্যাটেন্ড করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো,
পরবর্তী প্রশ্ন দেখো, বিবৃতি দর্শনের লক্ষ্য হল মানবতার সামগ্রিক উন্নতি সাধন। একদমই ঠিক। যিনি সত্যকে জেনেছেন তিনি হলেন দার্শনিক। একদমই ঠিক। যিনি সত্যকে জানেন তিনি, আমরা কিন্তু জানি ভারতীয় দর্শনে তাকে দার্শনিক বলা যায়। ঠিক আছে, এখানে উভয় বিবৃতিই কিন্তু সত্য, কিন্তু একে অপরের কিন্তু উপর কোনো মতেই নির্ভরশীল নয়, আবার কারণও নয়, বিরোধীও নয়। তাহলে উভয়ই কিন্তু সত্য, কিন্তু কি নয়, একে অপরের উপর কিন্তু নির্ভরশীল নয়। ঠিক আছে, তারপরে দেখো আরেক ধরনের প্রশ্ন হতে পারে তোমাদের, এই যে এরকম ডায়াগ্রাম টাইপ প্রশ্ন হতে পারে। এটা কোশ্চেন প্যাটার্নে দেওয়া আছে, কিন্তু হবে কিনা সেটা স্কুলের উপর ডিপেন্ড করছে। প্রত্যেকটা স্কুল যেহেতু আলাদা আলাদা কোশ্চেন করবে, এ পর্যন্ত যে খবর রয়েছে, যদি বোর্ড থেকে কোশ্চেন করে তাহলে অবশ্যই বোর্ডের কোশ্চেন প্যাটার্ন কিছুদিনের মধ্যেই দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে দেখো ভারতীয় দর্শন আলোচনার পদ্ধতি। ভারতীয় দর্শন আলোচনার পদ্ধতি যারা আমার ক্লাসটা দেখেছো সেখানে সুন্দর করে আমি বলেছিলাম যে ভারতীয় দর্শন আলোচনার পদ্ধতি 3টা স্তর রয়েছে। প্রথমেই পূর্বপক্ষ, তারপরে হচ্ছে খণ্ডন, তারপরে হচ্ছে উত্তরপক্ষ বা সিদ্ধান্ত। তাহলে দেখো এই গ নাম্বারটাই হবে উত্তর। এটা ভালো করে তোমরা কিন্তু এটা মনে রেখে দাও। ঠিক আছে, তারপরে এটা আবার এই ধরনের প্রশ্নগুলো আবার এইভাবে আসতে পারে যে ক্রম অনুসারে সাজাও, পরপর কোনটা আগে হবে কোনটা পরে হবে। তাহলে পূর্বপক্ষ আগে, তারপরে প্রতিপক্ষ খণ্ডন, তারপরে হচ্ছে উত্তরপক্ষ বা সিদ্ধান্তি। ঠিক আছে, এই স্তরটাকে কিন্তু মনে রাখবে, এই পদ্ধতিটাকে। ঠিক আছে, চলো তারপরে তাহলে এইভাবে এখানে কিন্তু উত্তর হচ্ছে আমাদের কি গ নাম্বারটা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। এখানে আবার দুটো প্রশ্ন আমি নিয়ে এসেছি। দুটো প্রশ্ন দেখো কি বলেছে, ভারতীয় দর্শনের অনুসারে জ্ঞান লাভের ক্ষেত্রে 3টি আবশ্যিক শর্ত। জ্ঞান লাভের ক্ষেত্রে, যথার্থ জ্ঞান লাভের ক্ষেত্রে আমরা দেখলাম কিছুক্ষণ আগে দেখলাম যে মৌলিক ধারণাগুলো প্রমাণ, প্রমেয়, প্রমাতা, তাই না? যথার্থ জ্ঞান লাভের প্রণালী হিসেবে ছিল প্রমাণ, বিষয় হিসেবে ছিল প্রমেয়, এবং যে জ্ঞান লাভটা করবে তাকে বলা হয় কি প্রমাতা। তাহলে এখানে বলেছে যে কোনটা আমাদের সঠিক হবে। ভালো করে দেখো, ক নাম্বার প্রমাতা যথার্থ জ্ঞানের কর্তা, প্রমেয় যথার্থ জ্ঞান লাভের প্রণালী। আমরা কিছুক্ষণ আগে যথার্থ প্রমেয়কে কি যথার্থ জ্ঞান লাভের প্রণালী বলা হয় না, প্রমাণ কি যথার্থ জ্ঞান বিষয় কি, একদমই ভুল। তাহলে এই নাম্বারটা উত্তর হচ্ছে না। তারপরে দেখো প্রমাণ, ভালো করে খুঁটে খুঁটে দেখবে। প্রমাণ যথার্থ জ্ঞান লাভের প্রণালী, ঠিক আছে। প্রমাতা যথার্থ জ্ঞানের বিষয়, একদমই ভুল। যথার্থ জ্ঞানের বিষয় প্রমাতা, একদমই না। প্রমেয় কি যথার্থ জ্ঞানের কর্তা, না। তবে প্রমাণ যথার্থ জ্ঞানের বিষয়, যথার্থ জ্ঞানের বিষয় প্রমাণ কখনই হতে পারে না। তা বলছে প্রমাতা যথার্থ জ্ঞান লাভের প্রণালী, ভুল, একদমই ভুল, এটাও হবে না, এটাও হবে না। শেষ কি বলছে, প্রমাতা, প্রমাতা হচ্ছে যথার্থ জ্ঞানের কর্তা, একদম ঠিক। প্রমেয় যথার্থ জ্ঞানের বিষয়, একদম ঠিক। প্রমাণ যথার্থ জ্ঞানের প্রণালী। তাহলে দেখো এটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। তোমরা ABCD করে থাকলে D নাম্বারটা কিন্তু গোল করে দেবে। বুঝতে পারলে? একদম সহজভাবে, একদম সুন্দরভাবে। ঠিক আছে, তারপরে পরের প্রশ্ন দেখো, এদিকে রয়েছে ভারতীয় দর্শনে বিভিন্ন প্রকার দুঃখ থেকে মুক্তির কথা বলা হয়েছে। ভারতীয় দর্শনে 3 প্রকার দুঃখের কথা বলা হয়েছে। একটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ, একটা হচ্ছে আদিভৌতিক দুঃখ, একটা হচ্ছে আদিদৈবিক দুঃখ। আধ্যাত্মিক দুঃখ 2 ধরনের, শারীরিক ও মানসিক। এই যে মানসিক হচ্ছে রাগ, ক্রোধ, এই সমস্ত কিছু, দুঃখ, এই সমস্ত কিছু। আর শারীরিক হচ্ছে অসুস্থতা, এই ধরনের। আর আদিভৌতিক হচ্ছে বাইরের পশু পক্ষী জীবজন্তু এই সমস্ত কিছু থেকে যে দুঃখ, মানে বাহ্য জগৎ থেকে। আর হচ্ছে আদিদৈবিক হচ্ছে অপদেবতার দুঃখ, অপদেবতার থেকে যে দুঃখটা পাওয়া যায়। তো সেখানে আমাদের কোনটা হবে? ভারতীয় দর্শনে যে বিভিন্ন প্রকার দুঃখ থেকে মুক্তির কথা বলা হয়েছে তা হলো কি কি? প্রথম হচ্ছে আধ্যাত্মিক, প্রথম দুঃখের নাম কি? আধ্যাত্মিক। তারপরে হচ্ছে আদিভৌতিক, তারপরে হচ্ছে আদিদৈবিক। তাহলে আমরা দেখব কোন জায়গায় রয়েছে। দেখো প্রথমে কি রয়েছে, আধ্যাত্মিক বা শারীরিক দুঃখ, তারপরে আদিভৌতিক বা অন্যান্য প্রাণীজাত দুঃখ, তারপরে আদিদৈবিক প্রকৃতি থেকে অপদেবতা পাওয়া দুঃখ। ঠিক আছে, তারপরে দেখো এটা আমরা ধরে রাখলাম, এটা উত্তর হতে পারে। তারপরে আধ্যাত্মিক, শারীরিক দুঃখ, নৈতিক একদমই হবে না এটা। তারপরে শারীরিক দুঃখ, তারপরে কি বলেছে, আদিদৈবিক প্রকৃতি থেকে দেবতা, এটা হবে না, এটা হবে না। ঠিক আছে, আমাদের কিন্তু এই ক নাম্বারটাই উত্তর হবে। ঠিক আছে, এবারে এই অপশনটা কিন্তু একটু কনফিউশন রয়েছে। দেখো শারীরিক দুঃখ কিন্তু আধ্যাত্মিক দুঃখকে বোঝানো, কিন্তু যেহেতু এখানে উল্লেখ করা আছে আধ্যাত্মিক দুঃখ, তাই আমি বলবো এটাকে উত্তর রাখার। হ্যাঁ, অনেকে বইয়ের মধ্যে দেখবে এইভাবে রয়েছে, কিন্তু আমার মনে হয় এটাই উত্তর হবে, কারণ এখানে একদম স্পষ্টভাবে উল্লেখ করা আছে 3টাই, আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক। ঠিক আছে, স্পষ্টভাবে এটাই কিন্তু হবে। চলো, আমাদের কিন্তু 47 নম্বর প্রশ্ন সম্পূর্ণ হলো, আর মাত্র বাকি 3টে প্রশ্ন রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে নিষ্কাম কর্ম, আমি বলেছিলাম এর মধ্যে গীতায় 2 ধরনের কর্মের কথা বলা হয়েছে, আমাদের ভারতীয় দর্শনে 2 ধরনের কর্মের কথা বলা হয়েছে, সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম। সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম। তো সকাম কর্ম হচ্ছে সেই কর্ম যে কর্মটা করে ফলের আশা করা হয়, আর নিষ্কাম কর্ম হচ্ছে যে কর্ম করে ফল লাভের আশা করা হয় না, তাকে বলা হয় নিষ্কাম কর্ম। তাহলে দেখো নিষ্কাম কর্ম কি? ফল লাভের জন্য যে কর্ম করা হয়, এটা তো সকাম কর্মের সংজ্ঞা। ফল লাভের আশা না করে যে কর্ম করা হয় তাকে বলা হয় কিন্তু কি? নিষ্কাম কর্ম। মনে থাকবে কথাটা?
তারপরে পুরুষার্থ কি? পুরুষার্থ হচ্ছে কাম্য বস্তু। পুরুষার্থ হচ্ছে এই সকল যত জীব রয়েছে তাদের কিন্তু কাম্য বস্তুকে বলা হয় পুরুষার্থ। পুরুষার্থ চারটি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটা চারটা। পুরুষ সম্প্রদায় একদমই ভুল, পুরুষ শ্রেষ্ঠ একদমই, পূর্বপুরুষ একদমই ভুল। সকল জীবের কাম্য বস্তুকে বলা হয় কিন্তু পুরুষার্থ, যেটা সবার চাওয়ার বিষয় হয়ে থাকে, ঠিক আছে। তারপরে ভারতীয় দর্শন বিচারমূলক, কারণ ভারতীয় দর্শন বিচারমূলক, কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম ভারতীয় দর্শন বিচারমূলক, তার কারণ হচ্ছে এই দর্শনে কি করা হয়, এই দর্শনে স্বাধীন চিন্তা এবং যুক্তির স্থান আছে। যুক্তির স্থান নেই, একদমই ভুল কথা। এই জন্যই ভারতীয় দর্শনে কিন্তু স্বাধীন চিন্তা এবং স্বাধীন চেতনা, স্বাধীন যুক্তি রাখার কিন্তু স্থান রয়েছে, যার জন্য এদেরকে বিচারবাদী বলা হয়, নির্বিচারবাদী কখনোই বলা যাবে না। তাহলে এই ছিল তোমাদের প্রথমত বেস্ট 50 কোশ্চেন্স। যদিও একটা কোশ্চেন রিপিট ছিল, আমি এই নেক্সট অধ্যায়ে কিন্তু আবার কোশ্চেন নিয়ে আসতে চলছে। দেখো তোমাদের মাত্র 3 নাম্বার থাকবে এই অধ্যায় থেকে। কত নাম্বার? 3 নাম্বার। যদি প্রপার কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন করে প্রত্যেকটা স্কুল, তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের 3টে প্রশ্ন দেওয়া উচিত, তার বেশি কিন্তু প্রশ্ন দেওয়া উচিত নয়। এবারে যদি বোর্ডের রুলস না মেনে কোনো শিক্ষক যদি নিজের মতো করে প্রশ্ন করে, তাহলে কিন্তু সেটা আমাদের কোনো দায় থাকছে না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, অবশ্যই ভালো প্রস্তুতির জন্য তোমরা টেক্সট বুক অবশ্যই রিডিং করবে। পড়াশোনার আসল রুলস হচ্ছে টেক্সট বুক ভালো করে রিডিং করা, তারপরে কিন্তু কি করা, তারপর কিন্তু তোমাদেরকে প্রশ্ন উত্তর সমাধান করা, ঠিক আছে। টেক্সট বুক রিডিং করো, তারপরে তোমাদের বইয়ের টেক্সট বইয়ের যে পেছনে যে প্রশ্নগুলো, অনুশীলনের যে প্রশ্নগুলো, সেগুলোকে সলভ করো, ঠিক আছে। তারপরে অন্য কোনো বই ঘাটো, কোনো অসুবিধা নেই, তোমরা সমস্ত কিছু অ্যান্সার করে আসতে পারবে, ঠিক আছে। কারণ বিবৃতিমূলক কোশ্চেনগুলোকে সঠিকভাবে উত্তর করার জন্য তোমাদের কিন্তু বই পড়াটা জরুরি। তাহলে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ নেক্সট চ্যাপ্টার কামিং সুন। খুব তাড়াতাড়ি তোমাদের নেক্সট চ্যাপ্টারের ভিডিও দিতে শুরু করব। অন্যান্য বিষয়গুলো আমাদের প্রশ্ন রেডি হয়ে গেছে, সেগুলোও ভিডিও এর মধ্যেই যাবে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। খুব ভালো প্রস্তুতির জন্য দ্য ডিজিটাল এডুকেয়ার সবসময় তোমাদের সঙ্গে আছে, সঙ্গে থাকবে। তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।